আমরা এই অধ্যায়ের একেবারে শেষের দিকে চলে এসেছি। দেখো আমরা যে জিনিসটা পড়ব ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন কি? তো আমরা তো জানি রেসপিরেশন মানে শ্বসন, আর ফটো মানে আলো, তাই না? তাহলে আলোক শোষণ, তাই না? আলোর উপস্থিতিতে উদ্ভিদের কি অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার প্রক্রিয়াকেই বলা হয় ফটো রেসপিরেশন। তো আমরা তো জানি উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে আর আমরা সেই অক্সিজেনকে গ্রহণ করি, তাই না? কিন্তু এখানে দেখছি যে উদ্ভিদ আলোর উপস্থিতিতে অক্সিজেন গ্রহণও করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগও করে, অর্থাৎ উদ্ভিদ ফটো রেসপিরেশন ঘটায়। এবং প্রশ্ন হলো উদ্ভিদ ফটো রেসপিরেশন কেন ঘটায়, কখন ঘটায়, কি পরিস্থিতিতে পড়লে ঘটায়, তাই না? তাহলে শোনো, উদ্ভিদ কখন ফটো রেসপিরেশন ঘটায়। উদ্ভিদ যখন তীব্র আলো বা অধিক তাপমাত্রা, যাই বলো, অধিক তাপমাত্রা পায়, তখন উদ্ভিদ তার ভিতরের পানিকে ধরে রাখার জন্য, কারণ আমরা জানি যে তাপ যদি বেশি হয় বা আলো যদি বেশি, উদ্ভিদ কিন্তু পানিকে বাষ্পাকারে বের করে দেবে, অর্থাৎ প্রশোধন কিন্তু বেশি হয়ে যাবে। এ কারণে সে কি করে যে পানি সংরক্ষণ করার জন্য কি করে, পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয়, পানি সংরক্ষণ করলে তীব্র আলো বা অধিক তাপমাত্রায় উদ্ভিদ পানিকে ধরে রাখার জন্য পত্ররন্ধ্র বন্ধ করে। আমরা জানি পত্ররন্ধ্র যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইড ভিতরে ঢুকতে পারবে না। তো পত্ররন্ধ্র যদি বন্ধ হয়ে যায় তাহলে কার্বন ডাই অক্সাইড ভিতরে ঢুকতে পারে না। কিন্তু C3 উদ্ভিদ, তোমরা জানো C3 উদ্ভিদে RUBP, রাইবোলোজ 1,5 বিসফসফেট, সে কিন্তু কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে, পড়িয়েছিলাম তোমাদেরকে। কিন্তু কার্বন ডাই অক্সাইড যখন ঢুকবে না তখন সে কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ না করে সে অক্সিজেনকে গ্রহণ করবে, এবং কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করলে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী যৌগ তৈরি হয়, তোমরা জানো। তো সে অক্সিজেনকে গ্রহণ করে উৎপন্ন করবে গ্লাইকোলেট তৈরি করবে, ঠিক আছে?
তাহলে দেখো C3 উদ্ভিদের RUBP রাইবোজ 1,5-বিসফসফেট আমরা জানি যে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ না করে সে অক্সিজেনকে গ্রহণ করে গ্লাইকোলেট তৈরি করে। এই গ্লাইকোলেটটা তৈরি হয় ক্লোরোপ্লাস্টে। এই গ্লাইকোলেটটা তৈরি হয় ক্লোরোপ্লাস্টে। এবার এই গ্লাইকোলেট ক্লোরোপ্লাস্ট থেকে সাইটোপ্লাজমে আসে। সাইটোপ্লাজমে আসে, সাইটোপ্লাজম থেকে তোমার পারঅক্সিসোমে আসে। পারঅক্সিসোমে আসে, এসে এই গ্লাইকোলেট ক্লোরোপ্লাস্ট থেকে সাইটোপ্লাজমে আসে, সাইটোপ্লাজম থেকে পারঅক্সিসোমে আসে। পারঅক্সিসোমে আসার পর এই গ্লাইকোলেট অক্সিজেন দ্বারা জারিত হয়, অক্সিজেন দ্বারা ভাঙে। অক্সিজেন দ্বারা ভেঙে যে দ্রব্য তৈরি করে, কোন দ্রব্য সেটা দেওয়া নাই, যে দ্রব্য তৈরি করে, যে পদার্থ তৈরি করে, এই পদার্থ মাইটোকন্ড্রিয়াতে চলে যায়। এই পদার্থ মাইটোকন্ড্রিয়াতে চলে যায়, মাইটোকন্ড্রিয়াতে চলে যায় এবং এই দ্রব্যর সাথে কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয়। তাহলে দেখো এই কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে আসে, এই কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে আসে। তাহলে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করাকে তো আমরা বলছি যে শ্বসন। তো আলো বাড়লে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, এটা হলো মূল বিষয়। যে আলো যখন বাড়ে উদ্ভিদ এই অক্সিজেন দিয়ে RUBP গ্রহণ করে, গ্লাইকোলেট তৈরি করে। সেই গ্লাইকোলেট ভেঙে এক ধরনের পদার্থ তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে বেরিয়ে আসে। ঠিক আছে, একেই বলা হচ্ছে আলোক শোষণ। এবং আমরা দেখতে পাচ্ছি আলোক শোষণে তোমার কোনো এটিপি তৈরি হয়নি, তাই আলোক শোষণকে প্রকৃত শোষণ বলা হয় না। আলোক শোষণে কোনো এটিপি তৈরি হয় না বলে আলোক শোষণকে প্রকৃত শোষণ বলা হয় না। এবং আলোক শোষণে মাইটোকন্ড্রিয়া, পারঅক্সিসোম, সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট এরা কিন্তু সবাই অংশগ্রহণ করছে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া সরাসরি করছে না, মেনলি হলো পারঅক্সিসোম, ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম। তুলে নাও। এরপর তোমরা দেখো যে এই C4 গতিপথের ধরন আছে। C4 গতিপথের ধরন, C4 গতিপথের ধরন, C4 গতিপথের ধরন। এই C4 গতিপথের ধরন বলছে একটা NADP তোমার ম্যালিক এনজাইম ধরন, NADP ম্যালিক এনজাইম ধরন। এগুলো MCQ এর জন্য তোমরা মনে রাখবা। ভুঁই ঘাস, ভুঁয়ে ভুট্টা, ভুঁয়ে ভুট্টা, ইক্ষু, ঘায়ে হলো ক্র্যাব ঘাস, ক্র্যাব ঘাস, আর ছয় হলো সারগাম বা সরগাম। ঠিক আছে, এটা মনে রাখো, NADP ম্যালিক এনজাইম ধরন। ঠিক আছে, 2 নম্বর
ডি ম্যালিক এনজাইম ধরো, একটা এনএডিপি ম্যালিক এনজাইম ধরো, একটা এনএডি ম্যালিক এনজাইম ধরো, এনএডি ম্যালিক এনজাইম ধরন, এনএডি ম্যালিক এনজাইম ধরন। ঠিক আছে, এখানে চীনা, কাউন, মিল্লাত, এগুলো চীনা, কাউন, মিল্লাত, এগুলো। ঠিক আছে, আর একটা আছে 3 নম্বর, 3 নম্বর ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ ধরন, কার্বক্সিকাইনেজ ধরন। ঠিক আছে, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ ধরন, এটার উদাহরণ হলো গিনি ঘাস, গিনি ঘাস। তাহলে এগুলো উদাহরণগুলো পড়বো এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য দরকার। C4 এর গতিপথের ধরন, এটা হলো এনএডিপি ম্যালিক এনজাইম ধরন, ভুট্টা, ইক্ষু, ক্র্যাব ঘাস, শালগাম এগুলো দেখা যায়। এনএডি ম্যালিক এনজাইম ধরন চীনা, কাউন, মিল্লাতে দেখা যায়। আর এটা হলো ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ ধরন, এটা গিনি ঘাসে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, সুক্রোজকে শ্বসনিক বস্তু বা ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। কেন? কারণ উদ্ভিদে যাই তৈরি হোক, তোমার মনে করো যে গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজ 6 ফসফেট বা ফ্রুক্টোজ 6 ফসফেট বা ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট যাই তৈরি হয়, এরা কিন্তু আলটিমেটলি সব শেষে এটা কিন্তু সুক্রোজেই রূপান্তরিত হয় এবং সুক্রোজ রূপেই এরা উদ্ভিদের বিভিন্ন অঙ্গে যায়। সুক্রোজ রূপে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে যায়। এ কারণে সুক্রোজ ভেঙেই তোমার শক্তির বা তৈরির কাজটা হয়। এ কারণে সুক্রোজকে শ্বসনিক বস্তু এবং সুক্রোজকে ট্রান্সলোকেটেড সুগার বলা হয়, যে সুক্রোজ রূপেই উদ্ভিদের কার্বোহাইড্রেট সুক্রোজ রূপে বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়। এখানে সুক্রোজকে ট্রান্সলোকেটেড সুগার এবং সুক্রোজকে শ্বসনিক বস্তু বলা হয়। ঠিক আছে, সুক্রোজকে ট্রান্সলোকেটেড সুগার বা সুক্রোজের শ্বসনিক বস্তু বলা হয়। ছোট ছোট কিছু জিনিস দেখো,
ছোট ছোট কিছু জিনিস। একটা হলো প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস আসলে বহি অভিশ্রবণের ফলে বহি অভিশ্রবণের ফলে কোষ থেকে পানি বেরিয়ে যাওয়া, পানি বেরিয়ে যাওয়াকে আমরা বলছি প্লাজমোলাইসিস। ঠিক আছে? যেমন তুমি একটা আঙ্গুরকে যদি তোমার লবণের দ্রবণের মধ্যে রাখো, দেখবে আঙ্গুর থেকে একটা লবণের দ্রবণের মধ্যে আঙ্গুর থেকে পানি বেরিয়ে গিয়ে সেই রকম হয়ে গেছে, এটা হলো প্লাজমোলাইসিস। আবার কিশমিশকে যদি পানির মধ্যে রাখো, তাহলে কিশমিশ পানি শোষণ করে আবার এরকম অবস্থা হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে ডিপ্লাজমোলাইসিস বা রস স্ফীতি। ডিপ্লাজমোলাইসিস বা রস স্ফীতি। তাহলে প্লাজমোলাইসিস কি? যে বহিঃবিষবণের ফলে কোষ থেকে পানি বেরিয়ে যাওয়া হলো প্লাজমোলাইসিস। আর অন্তঃবিষবণ মানে কোষের মধ্যে পানি ঢুকবে, অন্তঃবিষবণের ফলে পানি গ্রহণ করে এই যে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম আবার পূর্বের অবস্থায় ফিরে আসাকে বলা হচ্ছে ডিপ্লাজমোলাইসিস বা রস স্ফীতি। ঠিক আছে? প্লাজমোলাইসিস বহিঃবিষবণের ফলে কোষ থেকে পানি বেরিয়ে যাওয়াকে আমরা হচ্ছে প্লাজমোলাইসিস। ডিপ্লাজমোলাইসিস হলো অন্তঃবিষবণের ফলে উল্টা ঘটনা, কোষের মধ্যে পানি ঢোকা, একে আমরা বলছি ডিপ্লাজমোলাইসিস। ঠিক আছে? বা রস স্ফীতি বা টার্জিডিটি, এগুলো সবই হলো ডিপ্লাজমোলাইসিস বলতে পারো। পত্ররন্ধ্র দিয়ে বের হয়, কার্বনেশন পত্ররন্ধ্র দিয়ে বের হয়। ইমবাইবিশন কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ পানি শোষণ করার প্রক্রিয়ার নাম প্রক্রিয়াকে ইমবাইবিশন বলা হয়। কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থের পানি শোষণ করার প্রক্রিয়াকে ইমবাইবিশন বলা হয়। যেমন বর্ষার দিনে দেখবা কাঠের দরজা পানি শোষণ করে ফুলে গেছে, আর যেসব পদার্থ পানি শোষণ করে ফুলে যায় তাদেরকে হাইড্রোফিলিক পদার্থ বলা হয়। হাইড্রোফিলিক পদার্থ উদাহরণ দেওয়া আছে আঠা, সেলুলোজ। ঠিক আছে? আঠা, সেলুলোজ এগুলো হলো হাইড্রোফিলিক পদার্থ। তারপরে তোমার স্টার্চ, প্রোটিন, জেলাটিন, এরা হলো হাইড্রোফিলিক পদার্থ। ইমবাইবিশন কি? কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থের পানি শোষণ করার প্রক্রিয়াকে বলা হয় ইমবাইবিশন। আর পানি শোষণ করে ফুলে যায় এসব পদার্থকে আমরা বলছি হাইড্রোফিলিক পদার্থ। হাইড্রোফিলিক পদার্থের উদাহরণ দিচ্ছে আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন, এগুলো হলো হাইড্রোফিলিক পদার্থ। ঠিক আছে? তো আমি বলেছি তোমাদের যে এর অধ্যায় শেষের দিকে
এই অধ্যায় একদম শেষ। আমরা তোমরা এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমরা এই অধ্যায়ে গ্লাইকোলাইসিস, তারপরে C3C4 এর পার্থক্য, তারপরে তোমার লিমিটিং ফ্যাক্টর, তারপরে তোমার চক্রীয় অচক্রীয় মধ্যে পার্থক্য, এগুলো খুব ভালো করে পড়বা HSC ফাইনাল পরীক্ষার জন্য বা টেস্ট পরীক্ষার জন্য। এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো বলেছি, বিশেষ করে গ্লাইকোলাইসিস, C3C4 এর পার্থক্য, ঠিক আছে। তারপরে সবাত শোষণ অবাত শোষণের পার্থক্য, সালোক সংশ্লেষণ শ্বসনের পার্থক্য, তারপরে তোমার চক্রীয় অচক্রীয় পার্থক্য, এই জিনিসগুলো ভালো করে পড়বা। তোমার খনিজ লবণ পানি পরিশোষণের পার্থক্য, এগুলো ভালো করে পড়বা। আর এই অধ্যায়ের উপরে 50 মার্কের MCQ পরীক্ষা নিব বৃহস্পতিবারে, ঠিক আছে। তোমরা তো মঙ্গলবার তেমনি বন্ধই থাকে, তোমরা পুরো সপ্তাহটা সময় পাচ্ছ। বৃহস্পতিবার কিন্তু তোমাদের এই অধ্যায়ের উপরে 50 মার্কের MCQ পরীক্ষা, ঠিক আছে। আর তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা যারা রাজশাহীতে আছো, আমাকে কল করে আমাকে যোগাযোগ করে আসতে পারো। আমি তো কোচিংয়েই থাকি, ঠিক আছে। আমি দেখিয়ে দিতে পারবো তোমাদেরকে কোনো সমস্যা হলে, বা এখানে গ্রুপেও লিখে পোস্ট করতে পারো, ঠিক আছে। মেসেঞ্জারে বলতে পারো কোনো সমস্যা থাকলে। আর ক্লাসগুলো করো, যে আজকে ক্লাসের অবস্থা খুবই খারাপ, 7-8 জন বেশি ক্লাস করছে, ঠিক আছে। ক্লাস তো এই জন্য তো আমি ক্লাস তুলে নিই তোমাদের। আজকে এই পর্যন্তই, আমি তোমাদের অধ্যায় শেষ করলাম। এরপর থেকে তোমাদের নতুন অধ্যায় শুরু করব। নতুন কোন অধ্যায় শুরু করবো আমি তোমাদেরকে জানাবো, পোস্ট দিয়ে জানাবো যে তোমাদের নতুন কোন অধ্যায় শুরু হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো তোমরা।